এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পাশ্চাত্যের সৃষ্ট সমস্যার সমাধানে বেইজিং বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর আশাবাদ। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় মানুষ হত্যা করে যাচ্ছে ইসরায়েল। যুদ্ধবিরতির পরবর্তী ধাপে মার্কিন ইসরায়েলি পণবন্দীকে মুক্তি দিতে রাজি হয়েছে হামাস। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত গুতেরেসে। সংস্কার ও নির্বাচন যত দ্রুত করা যায় তার উপর জোর দিলেন ফখরুল। এবং ভারতের প্রয়াত রাজনীতিবিদ মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে হিন্দুত্ববাদী বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পাশ্চাত্যের সৃষ্ট সমস্যার সমাধানে বেইজিংয়ে শুক্রবার অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী আশা প্রকাশ করেছেন। তিনি 2015 সালে 6 জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে আমেরিকার একতরফাভাবে বেরিয়ে যাওয়াকে সব সমস্যার মূল বলে আখ্যায়িত করেছেন। শুক্রবার বেইজিংয়ে ইরান, চীন ও রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের পর গরিবাবাদী এসব কথা বলেন। তিনি আরও বলেন, ত্রিপক্ষীয় এ বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়বস্তু ছিল ইরানের বিরুদ্ধে আমেরিকার আরোপিত একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করা। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, বেইজিং বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে ইরানের পরমাণু সমস্যা সমাধান করার পাশাপাশি সব ধরনের নিষেধাজ্ঞা, চাপ ও হুমকির অবসান ঘটানোর আহ্বান জানানো হয়েছে। রাশিয়া বলেছে, ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে দেশটির উপর আরোপিত সকল নিষেধাজ্ঞা বেআইনি। মস্কো আরও বলেছে, তেহরান কখনো পরমাণু অস্ত্র তৈরির আকাঙ্ক্ষা করেছে এমন প্রমাণ পাওয়া যায়নি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রাজধানী মস্কোয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, তেহরানের উপর আরোপিত নিষেধাজ্ঞার আইনগত ভিত্তি নেই বলে রাশিয়া কঠোরভাবে এগুলোর বিরোধিতা করেছে। তিনি এসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আহ্বান জানান। পেসকভ বলেন, ইরানিরা কখনো পরমাণু অস্ত্র অর্জন করার আকাঙ্ক্ষা প্রকাশ করে একটি কথাও বলেনি। কাজেই আমাদের দৃষ্টিতে ইরানের উপর আরোপিত সকল নিষেধাজ্ঞা অবৈধ ও বেআইনি। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পাশ্চাত্য দাবি করছে যে ইরান সামরিক লক্ষ্যে তার পরমাণু কর্মসূচি পরিচালনা করছে। পাশ্চাত্য এমন সময় এ অভিযোগ করছে যখন জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা IAEA এর গভীর নজরদারিতে ইরানের পরমাণু কর্মসূচি পরিচালিত হচ্ছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজার বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। শুক্রবার গাজা সিটিতে ইসরায়েলি ড্রোন হামলায় 4 ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এছাড়া গাজার সাগর উপকূলে ইসরায়েলি নৌবাহিনীর হামলায় 1 ফিলিস্তিনি শাহাদাত বরণ করেছেন। এছাড়া গাজার দক্ষিণ রাফায় ইসরায়েলি ট্যাঙ্ক এবং গানবোট থেকে গোলা ছোড়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। ইসরায়েলি বাহিনী দক্ষিণ পূর্ব গাজার আল জৈতুন এলাকার পূর্ব অংশে ড্রোনের সাহায্যে হামলা চালালে 4 ফিলিস্তিনি শহীদ হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি ড্রোন একদল বেসামরিক মানুষের উপর বোমাবর্ষণ করেছে। এছাড়া ইসরায়েলি নৌবাহিনী যুদ্ধজাহাজ থেকে গোলা নিক্ষেপ করে 22 বছর বয়সী 1 ফিলিস্তিনিকে হত্যা করেছে। এই শহীদের নাম মোহাম্মদ রিয়াদ সিমাই। উপকূলে মাছ ধরাই ছিল তার পেশা। এছাড়াও শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ গাজার রাফা শহরে ইসরায়েলি বাহিনীর গুলিবর্ষণে 6 জন ফিলিস্তিনি আহত হয়েছেন। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস তাদের হাতে আটক একজন ইসরায়েলি আমেরিকান পণবন্দী ও অপর 4 বন্দীর মরদেহ হস্তান্তর করতে নিজের প্রস্তুতি ঘোষণা করেছে। কাতারের রাজধানী দোহায় গাজা যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনা আবার শুরু হওয়ার পর এ প্রস্তুতি ঘোষণা করল হামাস। হামাস শুক্রবার এক বিবৃতিতে বলেছে,
গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা আবার শুরু করার জন্য ভ্রাতৃপ্রতিম মধ্যস্থতাকারীদের পক্ষ থেকে প্রস্তাব গ্রহণ করেছেন হামাসের নেতৃবৃন্দ। এর জবাবে ইহুদিবাদী সেনা ইদেন আলেকজান্ডারকে মুক্তি দিতে সম্মত হয়েছে হামাস। আলেকজান্ডারের মার্কিন নাগরিকত্ব রয়েছে। এছাড়া আরও 4 দ্বৈত নাগরিকের লাশ ফেরত দিতে সম্মত হয়েছে হামাস। সংগঠনটির শীর্ষস্থানীয় কর্মকর্তা তাহের আন নুনু একথা নিশ্চিত করেছেন। ওই 5 জনই ইসরায়েলি আমেরিকান নাগরিক। হামাস একই সঙ্গে দৃঢ়ভাবে নিজের এই সিদ্ধান্তে অটল থাকার কথা ঘোষণা দিয়েছে যে গাজায় দ্বিতীয় দফা যুদ্ধবিরতিতে তারা তখনই সম্মত হবেন যখন তা স্থায়ীভাবে গাজার উপর চাপিয়ে দেয়া গণহত্যামূলক যুদ্ধের সমাপ্তি ঘটাবে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে জাতিসংঘের সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছেন। আজ সকালে রাজধানীর গুলশানে জাতিসংঘের নতুন ভবনে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এই আশ্বাস দেন। জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের কথা স্মরণ করে গুতেরেস বলেন, তারা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ সময় তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের উদ্যোগ নিয়েও আলোচনা করেন। গুতেরেস আজ জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের 50তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখতে এবং জাতিসংঘের আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করতে গুলশানে জাতিসংঘের নতুন ভবন পরিদর্শনে যান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আমাদের বক্তব্যের মধ্যে বলেছি সংস্কার অবশ্যই করতে হবে। সংস্কারের কথা সবার আগে বলেছে, কিন্তু সংস্কারটা যত দ্রুত করা যায়। আমরা মূলত যেটা বলেছি, নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেটা করে ফেলা, দ্রুত নির্বাচন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলো করতে হবে। এটা চলমান প্রক্রিয়া। সেই বিষয়গুলো বলে এসেছে। আজ দুপুরে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে রাজধানীর একটি হোটেলে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জাতিসংঘ মহাসচিব এ ব্যাপারে কোনো মন্তব্য করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, এ ব্যাপারে মহাসচিব কোনো কমেন্ট করেননি, কারণ এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলা এলাম বিশ্ব সংবাদে। ভারতীয় রাজনীতিবিদ মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে হিন্দুত্ববাদী বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস। আরএসএসকে বিষাক্ত হিসেবে অভিহিত করায় তার বিরুদ্ধে বিক্ষোভ করেছে গেরুয়া শিবির। তবে নিজের মন্তব্য থেকে এক চুলও সরতে নারাজ তুষার গান্ধী। তিনি বলেছেন, আরএসএসের আচরণ তাকে আরও দৃঢ় করে তুলেছে। তারা কত বড় বিশ্বাসঘাতক তা আরও জোরালোভাবে তিনি প্রমাণ করবেন। সম্প্রতি কেরালার তিরুবনন্তপুরম জেলার নোয়াট্টিকারায় বিশিষ্ট গান্ধীবাদী গোপীনাথন নায়ারের এক অবক্ষ মূর্তির উন্মোচন উপলক্ষে তুষার গান্ধী বলেছিলেন, বিজেপিকে আমরা পরাজিত করতে পারব, কিন্তু আসল বিষ হল আরএসএস। তারা এই দেশের মন ও আত্মা বিষয়ে দিতে চাইছে। এটা আমাদের ভয়। মন ও আত্মা বিষিয়ে গেলে কিছুই আর অবশিষ্ট থাকবে না। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতকে বেলুচিস্তানের সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক বলে অভিযোগ করেছেন। বেলুচিস্তানের জাফর এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের জিম্মি করার ঘটনা প্রসঙ্গে তিনি এ অভিযোগ করেন। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী শরফরাজ বুগুতির সঙ্গে শুক্রবার এক সংবাদ সম্মেলনে আইএসপিআর এর মহাপরিচালক বলেন, বেলুচিস্তানের সাম্প্রতিক হামলা এবং অতীতে ঘটা অন্যান্য সন্ত্রাসবাদী ঘটনায় আমরা বুঝতে পেরেছি আপনাদের পূর্বাঞ্চলীয় প্রতিবেশী দেশই এসবের পৃষ্ঠপোষক। আহমেদ শরীফ বলেন, এরই মধ্যে সন্ত্রাসীদের পক্ষ নিয়ে ভারতের গণমাধ্যম যুদ্ধ শুরু করেছে। পাকিস্তানে সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতায় ভারতীয় নীতির অংশ হিসেবে জাফর এক্সপ্রেসে হামলা চালানো হয়েছে। লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবি বেরি বলেছেন, লেবাননকে রক্ষা করতে হলে দেশের দক্ষিণাঞ্চলকে রক্ষা করতে হবে এবং দেশের এক বিঘত ভূখণ্ডের বিষয়েও ছাড় দেয়া হবে না। তিনি এক ভাষণে আরও বলেন, লেবানন সকল চাপ সত্ত্বেও তার এক বিঘত ভূখণ্ড বা তিল পরিমাণ ভূমি এবং সার্বভৌমত্বের বিষয়ে কারো সঙ্গে আপোষ করবে না।
ইহুদিবাদী ইসরায়েলের দখল থেকে নিজের সমস্ত ভূখণ্ড মুক্ত করার জন্য সকল প্রকার উপায় অবলম্বন করা হবে বলেও তিনি স্পষ্ট ঘোষণা দিয়েছেন। নাবি বেরি আরও বলেছেন, লেবাননকে রক্ষা করার জন্য দেশের দক্ষিণ অংশকে রক্ষা করতে হবে, আর লেবাননকে রক্ষা করার জাতীয় দায়িত্ব। এক্ষেত্রে কোনো মতবিরোধ থাকা অগ্রহণযোগ্য। এক্ষেত্রে ঐক্যমত্য বজায় রাখতে হবে। লেবাননের পার্লামেন্টারি স্পিকার বলেন, বিশ্বাস করুন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে লেবাননের সামনে থাকা সমস্ত চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারব। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের সঙ্গে মস্কোয় বৈঠক করেছেন। ওই বৈঠকের মাধ্যমে ইউক্রেন স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে আশা তৈরি করেছে। বৈঠকে ট্রাম্পের কাছে পৌঁছানোর জন্য পুতিনের পক্ষ থেকে একটি বার্তা হস্তান্তর করা হয়। সেই সঙ্গে সৌদি আরবে সম্প্রতি মার্কিন ইউক্রেন বৈঠকের বিস্তারিত বিবরণ তুলে ধরে ট্রাম্পের পক্ষ থেকে পাঠানো একটি বার্তা পুতিনের হাতে তুলে দেওয়া হয়। মূলত সৌদি আরবে ইউক্রেনের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের আলোচনার পর দুদেশের মধ্যে স্বাক্ষরিত যৌথ বিবৃতি সম্পর্কে মস্কোকে অবহিত করতে উইটকফ রাশিয়া সফর করেন। ওই যৌথ বিবৃতিতে রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয় ইউক্রেন। এর বিনিময়ে কিয়েভকে আবার সামরিক ও গোয়েন্দা তথ্য সরবরাহ করতে রাজি হয় ওয়াশিংটন। সাবেক প্রেসিডেন্ট বাইডেনের শাসনামলে প্রদত্ত এই সহায়তা ট্রাম্প ক্ষমতায় এসেই বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু ইউক্রেন এবার ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কারণে আবার তা চালু করলেন ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চল নিয়ে ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেনের সেনারা হয় কুরস্কে আত্মসমর্পণ করবে, না হয় তারা মারা পড়বে। যুদ্ধবিরতির জন্য যখন জোরদার আলোচনা চলছে তখন তিনি এই হুঁশিয়ারি দিলেন। ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে একমত হলেও পুতিন স্পষ্ট করে কিছু জানাননি, বরং তার কথায় নতুন করে আরও ধোঁয়াশা তৈরি হয়েছে। তিনি শর্ত দিয়েছেন, কুরস্ক অঞ্চলে ইউক্রেনকে সম্পূর্ণ আত্মসমর্পণ করতে হবে। বৃহস্পতিবার মস্কোতে সাংবাদিকদের সাথে কথা বলার সময় রুশ প্রেসিডেন্ট এসব কথা বলেন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরান কেন আমেরিকার সঙ্গে আলোচনা করতে চায় না, সেটার ব্যাখ্যা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই। এখন এ সম্পর্কে রয়েছে একটি প্রতিবেদন, শুনুন সহকর্মী সোহেল আহমেদের পরিবেশনায়। বিশ্বের বলদর্পী শক্তিগুলো ইসলামী বিপ্লবের বিরুদ্ধে ষড়যন্ত্রের পথ থেকে এখনো সরে আসেনি বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই। তিনি বলেছেন, ওরা বলছে তাদের স্বার্থ সবার আগে, অর্থাৎ সমগ্র বিশ্বের পক্ষ থেকেই তাদের স্বার্থটা প্রাধান্য দিতে হবে। বর্তমানে সবাই তাদের এই স্বার্থপরতা প্রত্যক্ষ করছে। গত বুধবার বিকেলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেইর সঙ্গে সারা দেশের হাজার হাজার ছাত্রছাত্রী সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। আয়াতুল্লাহ খামেনেই মার্কিন প্রেসিডেন্টের আলোচনা ও সমঝোতার জন্য প্রস্তুতির দাবি এবং ইরানকে চিঠি পাঠানোর কথা উল্লেখ করে এটিকে বিশ্ব জনমতকে ধোঁকা দেওয়ার প্রচেষ্টা বলে অভিহিত করেন। সর্বোচ্চ নেতা এই প্রসঙ্গে বলেন, এই চিঠিটি এখনো আমার কাছে পৌঁছায়নি। এই যে মার্কিন প্রেসিডেন্ট বলছেন আমরা ইরানের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত আছি, আমার মতে এটা জনমতের সঙ্গে প্রতারণা। তার কথার অর্থ হলো তারা আলোচনায় বিশ্বাসী, তারা আলোচনা চায়, শান্তি চায়, বিবাদ চায় না, কিন্তু ইরান আলোচনার জন্য প্রস্তুত নয়, এ ধরনের কথা সে বলতে চায়। কিন্তু কেন ইরান আলোচনা করতে চায় না? আসলে আমরা কয়েক বছর ধরে আলোচনা করেছি, কিন্তু এই ব্যক্তি পরিপূর্ণ আলোচনাকে, স্বাক্ষরিত আলোচনাকে টেবিল থেকে ছিঁড়ে ফেলেছেন। এই লোকের সঙ্গে কিভাবে আলোচনা সম্ভব? আলোচনায় এই নিশ্চয়তা থাকতে হয় যে অন্য পক্ষ যে প্রতিশ্রুতি দিচ্ছে সেটা তারা রক্ষা করবে। আমরা যখন জানি যে প্রতিশ্রুতি রক্ষা করবে না, তখন কিসের আলোচনা? ইরানের সর্বোচ্চ নেতা আরো বলেন, শুরু থেকে আলোচনায় আমাদের লক্ষ্য ছিল নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়া, যা দীর্ঘায়িত হওয়ার সাথে সাথে সৌভাগ্যবশত নিষেধাজ্ঞার কার্যকারিতা অনেকটাই হারিয়ে গেছে। আয়াতুল্লাহ খামেনেই আরো বলেন,
কিছু মার্কিনীও বিশ্বাস করেন যে নিষেধাজ্ঞা দীর্ঘায়িত করলে এর কার্যকারিতা কমে যায় এবং নিষেধাজ্ঞার শিকার দেশ নিষেধাজ্ঞা এড়াতে উপায় খুঁজে বের করে। আমরাও বিভিন্ন উপায় খুঁজে পেয়েছি। তিনি বলেন, আমেরিকার বর্তমান সরকারের সাথে আলোচনার মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে না। তাদের সাথে আলোচনার ফলে নিষেধাজ্ঞা আরো জটিল হয়ে উঠবে এবং চাপ বৃদ্ধি পাবে। আমরা ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেব না, মার্কিনীদের এ ধরনের দাবির প্রতি ইঙ্গিত করে সর্বোচ্চ নেতা বলেন, আমরা যদি পরমাণু অস্ত্র তৈরি করতে চাইতাম তাহলে আমেরিকা আমাদের থামাতে পারত না। আমাদের কাছে পরমাণু অস্ত্র নেই এবং আমরা পরমাণু অস্ত্র তৈরি করছি না কারণ আমরা নিজেরাই এই ধরনের অস্ত্র চাই না। এর আগে এর কারণ আমরা উল্লেখ করেছি। তিনি মার্কিন সামরিক আক্রমণের হুমকিকে অযৌক্তিক আখ্যা দিয়ে বলেন, আঘাত হানার ও যুদ্ধ শুরু করার হুমকি একতরফা কোনো বিষয় নয়। ইরান পাল্টা আক্রমণ করতে সক্ষম এবং তা অবশ্যই করবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি আরো বলেন, যদি আমেরিকা এবং তার দোসরেরা ভুল পদক্ষেপ নেয় তাহলে তারা নিজেরাই বেশি ক্ষতিগ্রস্ত হবে। এটা নিশ্চিত যে আমরা যুদ্ধ চাই না, কারণ যুদ্ধ ভালো জিনিস নয়। তবে কেউ যদি আমাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয় তাহলে আমরা দৃঢ়ভাবে। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।